নমস্কার বন্ধুরা, আমি পীযূষ কান্তি রায়। আমার ইউটিউব চ্যানেল পিকে রে স্টুডিওতে আপনাদের স্বাগত। সম্প্রতি আমি এবং তনুজা বাসে করে ঘুরতে গেছিলাম মুকুটমণিপুর, বিষ্ণুপুর, জয়রামবাটি ও কামারপুকুর। সেই ভ্রমণ বৃত্তান্ত আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে তুলে ধরছি। প্রথম পর্ব দেয়া হয়েছে, এখন দ্বিতীয় পর্ব তুলে ধরবো। দেখুন কেমন লাগে, দেখতে থাকুন। এই যে সকালবেলা ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এই যে দিদি রান্না করছে, খুব সুন্দর রান্না করছে। কালকে যা মাংস রান্না করেছিল মুখে লেগে থাকার মতো। এই জন্যই বারে বারে আসতে হবে এই মিলনদার এই ট্যুরে। এই যে এটা হচ্ছে মিলনদার দিদি। হ্যালো, ভালো আছেন তো? ঠিকঠাক হচ্ছে তো? হ্যালো, এই যে বাবা, সব ইউটিউবে থাকবে আপনাদের ছবি। এই হোটেলে আমরা আছি। এই যে মেইন রোড, এই যে আমাদের বাস। এই সকালবেলা ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। কি ব্রেকফাস্ট কেমন হয়েছে? আলুর দম, বলছি বৌদি, বৌদি কেমন হয়েছে দাদা? সুন্দর। এই যে এদিকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর দুটো দিয়ে দাও, খোলা খোলা। ব্যাস, ঠিক আছে। বাবু কিরকম খাচ্ছিস? লুচি কেমন খাচ্ছ বাবু? ভালো, বাহ। তো তোমার কি গন্ধেতে কি অসুবিধা হচ্ছে? ঘুরতে গেলে একটু এদিক ওদিক ওইসব মানিয়ে নিতে হবে, তা না হলে তো মুশকিল হয়ে যাবে। মানানোর চেষ্টা করো। দাদা কেমন খাচ্ছেন? বাহ, আচ্ছা বৌদি আপনারা কেমন খাচ্ছেন? দাদা কেমন খাচ্ছেন বলুন। বৌদি সকালবেলার ব্রেকফাস্টটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আপনারা কেমন খাচ্ছেন? সুন্দর। বাহ, ঠিক আছে। এই যে আমরা টোটো ঠিক করেছি, এই টোটোতে করে যাচ্ছি সাইড সিন। এখানে 12টা সাইড সিন আছে, সেগুলো দেখার জন্য যাচ্ছি। এই যে আমাদের টোটো ভাই ড্রাইভার। এখানে একটা মন্দির আছে, আগে মন্দিরটা যাবি না? ছিন্নমস্তা মন্দির। এদিকে চলে আসুন, মায়েরকে পুজো দিলে বলবেন দুটোই সাইডে রেখে দিন, দুটোই বাঁ সাইডে। মা দুর্গার 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা হচ্ছে ছিন্নমস্তা। মেদিনীপুর বড়বাজার নিবাসী স্বর্গীয় কৃষ্ণচন্দ্র গুই বামাখ্যাপা, ভৈরবী মাতা ও রাধারানী দেবীর আদেশে বাংলা 1380 সালের 13ই শ্রাবণ, ইংরাজি 1973 সালের 21শে জুলাই এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। অপূর্ব এই মায়ের মূর্তিটি একটি গোটা শ্বেতপাথর কেটে তৈরি করা হয়েছে। মায়ের প্রতিকৃতি আমি ফটোতে দিয়ে দিলাম। ভেতরে ছবি তোলা নিষেধ। এই ছবিটা আমি অন্যভাবে সংগ্রহ করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন কেমন লাগে। দলমর্দন থেকে অপভ্রংশ হয়ে দলমাদল হয়েছে। আসলে দলমাদল কামানটা দেখে যাই। শত্রু, আর মর্দন শব্দের অর্থ হচ্ছে দমন। কথিত আছে 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্কর রাওয়ের নেতৃত্বে আক্রমণকারী বর্গী বাহিনীকে বিতাড়ন করেছিলেন। সেই থেকে এই কামানটির নাম দলমর্দন।
বিষ্ণুপুর মল্ল রাজাদের অসংখ্য কামান ছিল। গুটি কয়েক ছাড়া প্রায় সবকটি ব্রিটিশ সরকার নিয়ে গিয়েছিলেন। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার টুরিস্ট আকর্ষণের জন্য কামানটি একটি বেদির উপর স্থাপন করে রাখেন। 36টি লোহার আংটা পেটাই করে এটি তৈরি করা হয়। এর দৈর্ঘ্য 3.8 মিটার, ব্যাস প্রায় 30 সেন্টিমিটার। এর ওজন প্রায় 300 মণ বা 112 কুইন্টাল। মদন মোহন মন্দিরে যে দৈর্ঘ্য 12.2 মিটার এবং প্রস্থ হচ্ছে 10.7 মিটার। মল্লরাজ দুর্জন সিং 1694 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপান্তরিত হয়েছে। আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য। এই মন্দিরের ভেতরের দিকে ড্রাগন সদৃশ্য পৌরাণিক ভাস্কর্যও দেখা যায়। মদনমোহন ঠাকুরের নিত্য সেবা, রাস, দোল, নামযজ্ঞ এখনো হয়ে চলেছে এই মন্দিরে। সামনে আমার হাতের কাছে আছে। হ্যাঁ হ্যাঁ এইসব ঘোড়ার জোড়া কত দাম? এই দুটো হ্যাঁ 1400। গাছে একটা গণেশের মুখের মতন, সেটাকে করে পুজো করছি। দেখুন কি সুন্দর। রাজবাড়ির সামনের দৃশ্যটা এরকম। এই যে একটা কি যেন হচ্ছিল, অর্ধেক ইয়ে হয়ে রয়েছে। শ্যামরায় মন্দির, এটি 5 চূড়া বিশিষ্ট। মন্দিরটির দৈর্ঘ্য প্রস্থ 11.4 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। টেরাকোটার কাজ দেখো। শ্রীরাজা বীর সিংহ রাধাকৃষ্ণের আনন্দের জন্য নরেশ বীর হাম্বিরের পুত্র নৃপ রঘুনাথ সিং 949 মল্লবাদে এই নবরত্ন মন্দিরটি দান করেন। এগুলো মনে করে দেখো কিরকম যে টেরাকোটার কাজগুলো। এই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিং প্রতিষ্ঠিত করেন। পোড়ামাটির অলঙ্করণে প্রাচুর্যে ও ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ।
একটু রেখে এসেছি। আমরা দেখে তোমার জন্য একটু রেখে এসেছি জায়গা। হাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবি করা হয়ে গেল। আপনারা দাঁড়ান সামনে, একটু আপনাদের তুলে দেই। এই যে আমাদের সব সুন্দরীরা এখানে রয়েছে। সুন্দরীরা সুন্দরী মন্দিরের পেছনে দাঁড়িয়ে আছে, অপূর্ব লাগছে, দারুণ। হ্যাঁ হ্যাঁ, এদিকে প্রসাদ সাজিয়ে বসে আছে এখানে, খুব সুন্দর সুন্দর জিনিস খুবই অল্প দামে বিক্রি করছে, যা অন্য অন্য মার্কেটের তুলনায় অন্য অন্য ভ্রমণের জায়গার থেকে অনেক কম দাম। মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি পাথর দরজা নামে পরিচিত। বড় পাথর দরজা বলা হয় এটা, আর একটা ছোট পাথর দরজা আছে। এই দ্বিতল ভবনটিতে সৈন্য সামন্ত থাকতো এবং এর তারা বন্দুক তীরন্দাজ ব্যবহার করার জন্য এই দেয়ালে দেখুন ফুটো ফুটো আছে, যে দেখা যাচ্ছে। এটি সম্ভবত তৈরি করেছিলেন বীর সিংহ, তৈরি করেছিলেন সম্ভবত সপ্তদশ শতকের মধ্যভাগে। মল্লরাজ বীর সিংহ এটি তৈরি করেছিলেন। বড় গেট, বড় গেট। হ্যাঁ, এটা হচ্ছে বড় গেট। ভেতরটা দেখুন কি এরকম। এটা ইটগুলো দেখেছো কিরকম, পাথরগুলো? হ্যাঁ পাথর পাথর। এই একটা গেট, আর ওই যে আর একটা গেট, বড় গেট। আরেকটা গেট দাদা, ওটা ছোট গেট, এটা বড় গেট। ওই গেট দেখালো না, ওই রাস্তার উপরে ঠিক আছে। আর এখানে কামান ফাটায় এখনো, দুর্গা পুজোয় মিনময়ী পুজো যখন হয় কামান, তিনটে কামান হ্যালো কালকে আমারও কালকে এই মন্দিরটির নাম রাধা লালজিউ মন্দির। মন্দিরটির দৈর্ঘ্য প্রস্থ 12.3 মিটার এবং উচ্চতা 10.7 মিটার। মল্লরাজ বীর সিংহ 1658 খ্রিস্টাব্দে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য পাথরের মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। না না, এটা তো মন্দির, এটা পাথরের কাজ। এটা মঞ্চ। ভেতরে ফাঁকা, কিছু নেই। এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে। এই মন্দিরটি কিন্তু পাথরের তৈরি, এটা পোড়ামাটির কোনো কাজ নেই। পাতকু পাতকু, ভেতরে জল আছে এখন। এটা কি সুন্দর কারুকার্য করেছে, অপূর্ব। তোমার কেমন লাগছে? এই যে ক্যামেরার সামনে বলো, কেমন লাগছে? ভালো লাগছে, বাহ। আর কোথায় কোথায় ঘুরেছো দিদার সাথে? রাজবাড়ি, বাহ। ঠিক আছে, এসো।
কালকে সন্ধ্যাবেলা আসেন বলেছিল না? ঠিক আছে, তাহলে আমি ফোন করছি। আমিও আছি গেল এই যে আপনার ছবি তুলছি এই যে এত টাইম লাগবে হবে না ছবি তুলতে পারে না উনি না না ভালোই পারে ওর জন্য বাহ। সকালের মতো তুলে দিই। ঠিক আছে আমাদের গ্রুপের সাথে দেখা হয়ে গেল সবাইকে ক্যাপচার করছে এই ফটোতে ঠিক আছে, দিল না নাকি? ইন্ডিয়ায় কোথাও ড্রোন উড়াতে দিচ্ছে না আনন্দামানে দিয়ে কোথাও বেরই করতে দিচ্ছে না বাবা ড্রোন নিয়ে কি তৈরি কি জানি তারা ওখানে ইয়ে করতে পারতো মুকুটমণিপুরে বেশ জলের উপরে, তারপর হচ্ছে হ্যাঁ ওখানে ওখানে করেছি ওদিকে ঠাকুরের রাধাশ্যাম মন্দির, এটি একটি নহবতখানা। দেখুন কি সুন্দর নহবতখানা। একসময় এখানে বাদ্যযন্ত্র বাজানো হতো। কি সুন্দর নহবতখানায় বানিয়ে রেখেছে ঢোকার প্রবেশদ্বারে। এই মন্দিরের উপরে যে চূড়াটা দেখা যাচ্ছে সেটা একটি গম্বুজ আকৃতির। দেখুন এটা এখানকার মন্দিরের অন্য মন্দিরের তুলনায় একটু আলাদা, ওই যে গম্বুজের মতো। এই মন্দিরটি দৈর্ঘ্যপ্রস্থে আর কি 12.5 মিটার এবং উচ্চতা হচ্ছে 10.7 মিটার। মল্লরাজ চৈতন্য সিংহ মাকড়া পাথরের এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন। এই মন্দিরে রাধাশ্যাম, নিতাই গৌর ও জগন্নাথ ঠাকুরের পুজো হয়। এই যে তুলসী মঞ্চ, এটি হচ্ছে তুলসী মঞ্চ। ওদিকে নাট মঞ্চ। তাহলে আপনার ছবিটা কিভাবে উঠতেছে? আপনি কি দেখে গেলাম তো? তাহলে আপনার ছবিটা কিভাবে উঠতেছে? আপনি কি দেখে গেলাম তো? না না ঠিক আছে ঠিক আছে তাহলে আপনাকেও তো থাকতে হবে। আমার ছবি খুব কমই আমি ব্যবহার এই মন্দিরটির নাম হচ্ছে জোড় বাংলা মন্দির। জোড় বাংলা মন্দিরের উচ্চতা হচ্ছে 10.7 মিটার, প্রস্থ হচ্ছে 11.7 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 11.8 মিটার। জোড় বাংলা মন্দিরটি অপূর্ব স্থাপত্য কলার একটি নিদর্শন। এই মন্দিরটি মহারাজ প্রথম রঘুনাথ সিং 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান, তাই মন্দিরটির নাম জোড়াবাংলা। এটাই আমাদের শেষ আইটেম আজকের রাসমঞ্চ। এই রাসমঞ্চটি হচ্ছে বিষ্ণুপুরের প্রধান আকর্ষণ। এটি মন্দিরটির দৈর্ঘ্য হচ্ছে 24.5 মিটার এবং উচ্চতা হচ্ছে 12.5 মিটার। মহারাজা বীর হাম্বির
আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মঞ্চটি প্রতিষ্ঠিত করেন। মল্লরাজাদের আমলে বার্ষিক রাস উৎসব যখন হতো তখন এখানকার জনগণ তাদের বাড়িতে যে রাধাকৃষ্ণের বিগ্রহ থাকতো বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমের, সেইগুলোকে এনে এই মঞ্চে সাজাতো। জনগণ, এখানকার লোকজন সেইগুলো দেখতো। এই উৎসবটি খুব ধুমধাম সহকারে তখন হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত এই রাস উৎসব পালন করা হয়েছিল, তারপর আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এই মঞ্চটি একটি অভিনব মঞ্চ। এইরকম একটি স্থাপত্য ভারতবর্ষের আর কোথাও আছে কিনা আমার জানা নেই। এই মঞ্চটির নিচের দিকের যে অংশটি তৈরি সেটা হচ্ছে মাকড়া পাথর দিয়ে তৈরি করা, উপরের দিকের স্থাপত্যটি ইট দিয়ে তৈরি। সৌধটির উপরের দিকটি একদম পিরামিডের মতো দেখতে, ভালো করে খেয়াল করবেন, এবং মাঝখানের দিকে বাংলা চালার ন্যায়, এবং নিচের দিকে যে খিলানাগুলি আছে সেগুলো ইসলামিক বা মুসলিম স্থাপত্যের একটি নিদর্শন রাখে। আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, পিকে রে স্টুডিও, পিকে রে স্টুডিও আমার চ্যানেলে দেখবেন। স্টুডিও RAY পিকে রে, আমি ইয়ে দেন, আমি সাবস্ক্রাইব করে দিই। আপনাদের কি কষ্ট হয়ে গেছে? এটাই তো শেষ, আরামে দেখি আর কি। এখানে কোনো ড্রোনও ওড়াতে দিচ্ছে না। আমার যে ক্যামেরা Insta360 সেই ক্যামেরাতেও ছবি তুলতে দিচ্ছে না, ফোন দিয়ে ভিডিও তুলছি। যদি ওইগুলো পারমিশন থাকতো তাহলে আরও ভালো করে আপনাদের দেখানো যেত, কিন্তু উপরের অংশটা দেখাতে পাচ্ছি না, এখান থেকে হাত উপরে যাচ্ছে না, ফলে উপরের চূড়াটা ঠিকমতো আপনাদের সামনে দেখানো যাচ্ছে না। যাই হোক, তবুও ফোনে যেটুকু দেখাচ্ছি সেটুকুই দেখুন। দেখুন খিলানাগুলো কি সুন্দর, এগুলো একদম মুসলিমদের যে স্থাপত্যগুলো সেই রকমভাবেই করা। এই অংশটা ভেতরের যে আলো আধারিত যে অংশগুলো সেগুলো একটু আপনাদের সামনে তুলে দিচ্ছে, দেখুন কেমন লাগে। ওই গুলগুলি দিয়ে আলো আসছে আর ভেতরে আলো ছায়ার একটা অসম্ভব সুন্দর একটা ভিউ তৈরি হয়েছে। আমাদের দীঘা এদের নিয়ে যাওয়া হয়নি, আমি কয়েকবার গেছি, তো এদের নিয়ে যাওয়া হয়নি। দীঘা এখন অনেক উন্নত হচ্ছে, হ্যাঁ যাবো, এই এখন আমাদের দল মিলে আবার যাবো, আবার তো মানে ফাঁকা থাকলে অবশ্যই যাবো। হ্যাঁ, আমরাও 300 করি। এই কতক্ষণ 2 ঘন্টা ঘোরাবো আবার। হ্যাঁ 10 টাকা করে ঘুরলো তো অনেক। চলো। কি দাদা, কেমন রান্না হয়েছে? কেমন রান্না খুব ভালোই হলো। খুব ভালো হয়েছে। হ্যাঁ, মিলনদা এরা রান্না খুব ভালো করে। কি কেমন খাচ্ছেন? কেমন খাচ্ছেন বৌদি? হ্যালো, আমি এখনো খাচ্ছি না। আপনার প্লেট দেয়নি কেন এখনো? আমাকে দেয়নি। দাও দাও দাও। শুধু ভাত খাবি? এই যে বৌদি, কেমন খাচ্ছেন? ভালো। হ্যালো, খাইনি এখনো। তুমি কি দিচ্ছ? এই যে লবণ দাঁড়িয়ে দিচ্ছে। এটা খাবার খাইনি এখনো।
কে ভালো খাচ্ছে তো? কি কেমন খাচ্ছেন বলেন? খাবার দাবার কেমন সেটা বলতে হবে। হ্যাঁ হেভি বাহ। হ্যাঁ পরিষেবা, হ্যাঁ খাবার যা খাওয়াচ্ছে সত্যি অপূর্ব খাবার খাওয়াচ্ছে। আর যখন খাবে বলতে তুই যাবে না অনলাইন প্ল্যাটফর্মে, না না বড় তো খাবেই, পাউডার ভিজে যাবে। কেমন খাচ্ছেন? রান্না কেমন হয়েছে? জ্যান্ত মাছের ঝোল হেভি। বাবু কেমন খাচ্ছিস বল? কেমন খাচ্ছে ভাই? খুব সুন্দর রান্না হয়েছে। প্রশান্ত দা বলেন। খুব সুন্দর খাওয়া দাওয়ার, কোনো চিন্তা নেই। মিলন পরিচালনা করে, মিলন খাচ্ছে, মিলনের সঙ্গে এসছি। ভালো খাওয়া দাওয়া। হ্যাঁ, আমি তো এই নিয়ে দুবার এলাম আপনাদের ইসের সঙ্গে, খুবই সুন্দর। পরবর্তীতে আবার ছোটখাটো এরকম হলে আমাকে বলবেন, আমি অবশ্যই আসবো। আমার যদি ব্যবহার ভালো হয় ফোন করবেন, না হলে করবেন না। হ্যাঁ, এই যে আমাদের এই ট্যুরের ম্যানেজার মিলন দা, 40 থেকে 50 খানা ট্রিপ চলে। জোরাত করে বলছি রাধে রাধে, আপনাদের পরিষেবা ভালো হলে ফোন করবেন, অবশ্যই নাহলে ফোন করবেন না। আপনি আপনার নেক্সট প্রোগ্রাম হলে আমাকে একটু জানিয়ে দেবেন। অবশ্যই জানাবো আপনাদের। ঠিক কেন আছে। বলছি, ট্যুরে এসে পরিষেবা হতে পারে, আনন্দ তো ভালো করতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যদি ভালো লাগে ফোন করবেন, নাহলে ফোন অবশ্যই করবেন। অবশ্যই ঠিক আছে। আমার এ নিয়ে দুবার আসা হলো আপনার ইসে। ঠিক আছে, ওকে বলুন। নদিয়া বিনগর ট্রাভেলস, মিলন অধিকারী পরিচালিত, সন্তোষ অধিকারী অধিকারী প্রতিষ্ঠিত। বাবা মা মারা গেছে, তার উদ্দেশ্যে আমি এই ব্যবসাটা চালাচ্ছি। কোনো ব্যক্তি যদি আসেন আমার সাথে আসতে পারবেন, আর যদি পরিষেবা খারাপ হয় পরবর্তীতে আমাকে ফোন করবেন না। আমার ফোন নাম্বার সবাইকে দেওয়া আছে, আপনার ফোন নাম্বারটা বলুন। 6297699347। আবার একবার বলো। ঠিক আছে ঠিক আছে, ওটা আমি আরেকটা নাম্বার দিই, এই যে মিলনদার দিদি, ইনি ওই যে রান্নার দিকটা ইনি দেখাশোনা করে। দিদি দাঁড়াও, দাঁড়াও। এই যে আপনাদের খুব সত্যি অপূর্ব রান্না করেন দিদি। আপনার হাতের রান্না খেয়ে আমি খুব অভিভূত, এবং যারা খেয়েছে তারা সকলেই বললো যে হ্যাঁ খুব সুন্দর রান্না করেন আপনার, এবং আপনার মাও নাকি খুব সুন্দর রান্না করতেন। আপনার মাও নাকি খুব সুন্দর রান্না করতেন, তাই বললো। বাহ, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আমরা দুপুরবেলার খাবার খেয়ে 3টের মধ্যে বাস ছেড়ে দিয়েছে জয়রামবাটির উদ্দেশ্যে। যাওয়ার পথের কিছু দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি, দেখুন, ভালোই লাগবে। একটি লেভেল ক্রসিং গেট আমরা পার করে যাচ্ছি। চলার পথে অনেক কিছুই দেখছি, কিন্তু সব কিছুই আর তোলা যাচ্ছে না। যা এই যে একটি আলুর ক্ষেত দেখুন, কি সুন্দর সবুজ গালিচা বেচানো মনে হচ্ছে। পশ্চিম আকাশে সূর্য ডুবুডুবু করছে, এদিকে আলো আধারের একটি ছবি জলের উপরে ফুটে উঠেছে, কি অপূর্ব সুন্দর। রাস্তা খুব ফাঁকা। আমরা চলে এসেছি জয়রামবাটিতে। বাস মেইন রোডে এক পাশে রেখে আমরা হেঁটে জয়রামবাটির দিকে যাচ্ছি। জয়রামবাটি মা সারদা মায়ের জন্মস্থানে যাচ্ছি। এই যে একটি ঘরে আমরা প্রবেশ করলাম, এখানে কেউ নেই, শুধু ফাঁকা ঘর পড়ে আছে। দুপাশে দোকান পসরা সাজিয়ে ভর্তি করে রেখেছে সমস্ত কেনাকাটা করার জন্য। এখানে আসে লোকে, মায়ের দর্শন করলে প্রচুর জিনিসপত্র এখানে কেটে। এই যে শ্রী শ্রী মাতা মন্দির, এই যে জয়রামবাটিতে, এইখানে এই ঘরেই সারদা মা থাকতেন। এই যে ঘরটি সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এই যে
খড়ের চাল ছিল তখন, সেই চালাও এখানে রেখেছে, এরকম ছিল। এই যে মূল মন্দিরে প্রবেশ করলাম, খুব সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছে এখানে। ওই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, এই যে ওই সারদা মায়ের ওই পাশের খড়ের চাল ওইগুলো, এইদিকেও রয়েছে আরও অনেক ঘর, ওইগুলো প্রবেশ নিষেধ লেখা আছে। ফুলের বাগান দেখুন কি সুন্দর অপূর্বভাবে সাজিয়ে রেখেছে, একদম ওয়েল মেনটেন, একটি কোনো পাতা এবং কোনো প্যাকেট কিছু পড়ে নেই, পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝা চকচকে যাকে বলে। এরকম দেখলেই মনটা অনেক শান্ত হয়ে যায়, মানে শান্ত হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, চেঁচামেচি নেই, হই হুল্লোড় নেই, খুব সুন্দর। বাইরে থেকে দাঁড়িয়ে বসেও থাকতে পারবে না। এইগুলো চলে যাবে। এই যে এই ভদ্রলোক বললো বলে কিছু হবে না, না বলে যতটুকু হয়ে গেল, তাই আমি ওনার ভরসায় কিছু ছবি তুলছি। ছবি কেন তুলতে দেয় না আমার জানা নেই। যারা হয়তো বেরোতে পারে না, দর্শন করতে পারে না, তারা যদি ছবিতে ভিডিওতে এইসব দেখে, তারাও তো মনে খানিকটা শান্তি পাবে যে না দেখলাম। অথচ ছবি তোলা বারণ কেন, এই ব্যাপারটা আমি কিছুতেই বুঝতে পারলাম না। বিষ্ণুপুরেও ভিডিও ক্যামেরা, আমার এই ভিডিও ক্যামেরায় ছবি তুলতে দিচ্ছে না কেন, এসব পাবন্দি লাগানো। অথচ আমি বিদেশে ঘুরেছি, ইউরোপ কান্ট্রিতে 10টা কান্ট্রি ঘুরেছি, সেখানে কোনো পাবন্দি নেই, সব জায়গায় ক্যামেরা চালানো যাচ্ছে। ইন্ডিয়াতেই বেশি রকম কড়াকড়ি, আর এখানেই বেশি ফাঁক, তার মধ্যে দিয়ে কত রকম কি ঘটে যাচ্ছে। অথচ আমি ভারতবর্ষের নাগরিক, আমি আমার দেশের কোনো নিদর্শনকে ছবি তুলতে পারবো না, এটা কোন আইনে পড়ে আমার জানা নেই। এই যে একটা পুকুর দেখুন কি সুন্দর, অপূর্ব, জলের মধ্যে গাছের ছায়া পড়েছে, প্রতিছবিগুলো খুব দুর্দান্ত লাগছে। দেখুন কি বিশাল এরিয়া নিয়ে এই মন্দিরটি সাজানো রয়েছে। আমি এই ক্যামেরা চালানো অবস্থায় আমি একটু ভিতরে ঢুকলাম, যদি মায়ের দর্শন পাওয়া যায়। আমি পেলাম, কিন্তু ক্যামেরায় ওঠেনি, আপনাদের দেখাতে পারলাম না। ওই যে সামান্য একটু যেটুকু আসছে, আপনারা দেখেছেন কিনা জানি না, ওই যে খুব শান্ত জায়গা একদম। এখানেই আমাদের জয়রামবাটির দর্শন শেষ হলো। এবার আমরা কামারহাটিতে চলে এসেছি। একটি ছেলে কামারহাটিতে আমরা নিয়েছি গাইড হিসেবে, সে বলছে এবং যেটুকু বলছে খুব সুন্দর বলছে, কিন্তু আলোর অভাবে ক্যামেরায় ছবিগুলো দেখাতে পারলাম না, তাই শুধু শুনলাম, আর যেটুকু শুনেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আমি আমার মতো করে ভিডিও তুলি, যা দেখি, আমার যেগুলো ভালো লাগে সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরি। এবং আপনাদের যদি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানে শেষ করলাম। আবার কিছুদিন পরে আবার অন্য কোনো ভ্রমণ বৃত্তান্ত নিয়ে আপনাদের সামনে আসবো। সকলে ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার। নিজের হাতে লেখা শ্রী গদাধর চট্টোপাধ্যায়। যে আমাদের এখানে দাঁড়িয়েছে ল্যাংচার দোকানের সামনে, এই যে দোকানের সামনে দাঁড়িয়েছে, এখানে রাত্রে খাবার তৈরি হচ্ছে। এই যে আজকে হাঁসের ডিমের ঝোল হবে, সবাই রান্নায় ব্যস্ত হয়ে গেছে, ফটাফট করে চালু হয়ে গেছে। সবাই ভেতরে বসে আছে, ল্যাংচা খাচ্ছে। সবাই টায়ার্ড, বসে আছে, রান্না কখন হবে তারপরে খাবে। আজকের মতো আমাদের লাস্ট খাওয়া দাওয়া। রাত্রেবেলা আমরা এখন 12টার সময় খাওয়া দাওয়া করছি, 12টা 4 বাজে। খেয়ে দিয়ে আমাদের বাস ছাড়বে, ভোরবেলা আমরা পৌঁছাবো গন্তব্যে। কি মাঝে কেমন খাচ্ছেন? আজকে তো এই যাত্রার শেষ খাওয়া, রাত 12টার সময় আমরা খাওয়া দাওয়া করছি, তাই তো? এখন খেয়ে দিয়ে আমরা ভোরবেলা পৌঁছে যাব। না না, আজকে মানে এই ভ্রমণের শেষ খাওয়া আর কি আমাদের আজকে শেষ হয়ে গেল।
ভোরবেলা আমরা পৌঁছে যাব বীরনগর, তারপরে যে যার গন্তব্যস্থলে আবার হয়তো কারোর সাথে কোনোদিন এই বিষয়ে আমরা একসঙ্গে মিলিত হব, দেখা হবে সবার সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে মাঝিমারা কেমন খাচ্ছেন বলুন? ভালো পাচ্ছি, আজকে লাস্ট খাওয়া, আবার জানি না কবে আপনার সঙ্গে দেখা হবে। না না, আবার হয়তো কোনোদিন একসঙ্গে আমরা আবার এই প্রোগ্রামে থাকবো, একসঙ্গে দেখা হবে হয়তো আবার। যাই হোক সবাই, হ্যাঁ তুলনাহীন পরিষেবা পাওয়া যায় না সত্যি। যাই হোক আবার আপনাদের হয়তো দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।